আচ্ছা, তাহলে অনার্স কোচিং সেন্টার খুলনার পক্ষ থেকে আপনাদের নতুন যে আমাদের শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের থাকার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমরা গত একটা ক্লাস আমাদের কাছে ছিল, যে ক্লাসে আমরা আমাদের যে অংশটা ছিল, অর্থাৎ কোথায় কয়টা অধ্যায় আছে, কাদের কয়টা করতে হবে, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আর আমরা এখন আস্তে আস্তে টুকটাক পাবো। আপনারা যদি কোনো কিছু কারোর প্রয়োজন হয় জিজ্ঞাসা করবেন, অবশ্যই তার সমাধান পাবেন অথবা তার উত্তর পাবেন। এখন আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। আমাদের একটা অধ্যায় নিয়ে কাজ করব আমরা। বেশ কয়েকটা অধ্যায় আছে আমাদের কাছে। দেখেন, প্রথম যে অধ্যায়টা আমাদের বিজনেস ম্যাথমেটিক্স, প্রথম অধ্যায় হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা এখানে যারা আছি, মোট আমাদের 10টা অধ্যায় আছে, কিন্তু 10টা অধ্যায়ের মধ্য থেকে একটা অধ্যায় কম বেশি আছে। যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট একটা অধ্যায় এক্সট্রা করবে, এই 10টা অধ্যায়ের মধ্যে থেকে তাদের আবার একটা নাই। অর্থাৎ যদি সেগুলো বলি এভাবে: নাম্বার সিস্টেম, থিওরি অফ সেট, ইন্ডিসেস এন্ড লগারিদমস, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস, পারমুটেশন এন্ড কম্বিনেশন, প্রোগ্রেশন, ফিনান্সিয়াল ম্যাথ, বাইনোমিনাল থিওরি আছে যেটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য, সার্কুলার ফাংশন আছে, ত্রিকোণমিতি আছে। এগুলা আছে শুধুমাত্র মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য। আবার ওনারা ওখানে এই প্রোগ্রেশন করবে না। অর্থাৎ এভাবে আমাদের অধ্যায়টা সাজানো আছে, অর্থাৎ কার কি করতে হবে একটা কোর্স প্ল্যান আছে। এখন যাই হোক, আমরা ওটাতে যাচ্ছি না। আমাদের প্রথম অংশ আছে নাম্বার সিস্টেম, কিন্তু আমরা এটা মনে রাখবো যে নাম্বার সিস্টেম, সেড, লগ, ম্যাট্রিক্স, পার্মুটেশন কম্বিনেশন, ফিনান্সিয়াল ম্যাথ, এগুলো আমার প্রত্যেককেই করতে হবে। আর একটা আছে প্রোগ্রেশন, এই প্রোগ্রেশনটা আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট বাদ দিয়ে আছে, ইকুয়েশন আছে আবার সবার। তাহলে এই যে অংশটা কমন ফ্যাক্টর, এই কয়টা 6টা অধ্যায়, 7টা অধ্যায়, এই 7টা অধ্যায় কমন। এই 7টা অধ্যায় নিয়ে আমরা প্রথম অবস্থায় কাজ করব। পরবর্তীতে আমাদের যে অধ্যায়গুলো ধরেন মার্কেটিং এর নাই, ম্যানেজমেন্টের আছে, এই অধ্যায়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। আচ্ছা, এখানে যে কয়জন আছেন আমাকে যদি একটু বলতেন আপনাদের ডিপার্টমেন্ট কি। তিশা ম্যাম, আপনার ডিপার্টমেন্ট? স্যার অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। মমিন, আব্দুল মমিন? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। ফারিহা? জি, আমার হচ্ছে ফিনান্স। ফিনান্স। লাবণ্য? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। রায়হান? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমাদের কাছে এখানে মার্কেটিং বাদ দিয়ে, শুধু মার্কেটিং এর মনে হয় কেউ নাই। তাহলে মার্কেটিং বাদ দিয়ে আমরা এখানে সবাই আছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, প্রথম ক্লাস। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনারা পাবেন ধারাবাহিকভাবে। দেখেন, নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, প্রথম যে লাইনটা দেখেন আসছে, বলছে জটিল সংখ্যার আদর্শ মান। আপনারা যে কোনো মুহূর্তে, অর্থাৎ অঙ্কের মাঝে হোক, যেভাবে হোক, আপনারা আমার কথার মাঝে প্রশ্ন করবেন। যদি কোনো প্রশ্ন থাকে সাথে সাথে প্রশ্ন করবেন ইনস্ট্যান্ট। যে পরবর্তীতে যে একটা স্লাইড শেষ হবে তখন না, আপনি যে লাইনে বুঝবেন না তখনই আপনি প্রশ্ন করবেন। প্রথমে দেখেন বলছে কি জটিল সংখ্যার আদর্শ মান এ প্লাস আইবি, এ প্লাস আইবি পি প্লাস আই কিউ। কিন্তু দেখেন, এই যে অংশটা আছে, এ প্লাস আইবি আছে, এখানেও এ প্লাস আইবি আছে, এখানেও পি প্লাস আই কিউ আছে। প্রত্যেক জায়গায় দেখেন আই ফিক্সড, ছোট হাতের। কিন্তু আমার এ আর বি দুই জায়গায় ছোট হাতের আছে, আবার দুই জায়গায় বড় হাতের আছে, আবার পি কিউ দুই জায়গায় ছোট হাতের আছে। অর্থাৎ আমরা এই যে অংশটা আছে, আমরা যদি বলতে চাই আই আমার কাল্পনিক সংখ্যার নির্দেশক, আই সবসময় ছোট হাতের থাকবে। আই ব্যতীত আমার যে অংশটা আছে, সে অংশটা হয় দুইটাই ক্যাপিটাল লেটার, নতুবা দুইটাই স্মল লেটার। এইটা আমাকে মাথায় রাখতে হবে এখানে। তাহলে আমরা প্রথমে দেখলাম এ প্লাস আইবি, এ প্লাস আইবি পি প্লাস আই কিউ। এখানে দেখেন আমার তো এক্স প্লাস আই ওয়াইও থাকতে পারতো,
অর্থাৎ আমি দুইটা চলক, একটা এ একটা বি, এই দুইটা হচ্ছে চলক। আর আই যে অংশটা আছে এটা কাল্পনিক সংখ্যার নির্দেশক। এটা কিন্তু চলক না, কাল্পনিক সংখ্যার নির্দেশক। এই কারণে এই আই পরিবর্তন হবে না, কিন্তু এ বি পরিবর্তন হবে। ক্লিয়ার এতটুকু অংশ? তাহলে এটাকে আমরা কি বলছিলাম? জটিল সংখ্যার আদর্শ মান। এই নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি যেটা আমরা 19-এ শিখে আসছি, সেখানে দেখেন আমরা শিখছি ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার আরেকটা নামই বাস্তব সংখ্যা, আর কাল্পনিকের আরেকটা নাম অবাস্তব সংখ্যা। এবং মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঋণাত্মক, ধনাত্মক, আমরা অনেক ধরনের সংখ্যার বিভিন্ন পার্ট আছে, সেই পার্টগুলো আমরা শিখছি। কিন্তু আমাদের এখানে এই ধরনের অংশ আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা এখানে স্বাভাবিক আর কাল্পনিক আমাদের বেশি প্রয়োজন। তাহলে সেই স্বাভাবিক আর কাল্পনিকটা নিয়ে আমরা কাজ করছি। দেখেন দ্বিতীয় অংশে আসছে এ প্লাস আইবি আমি লিখছি। এই যে এ প্লাস আইবি লিখছি, এই এ প্লাস আইবি টোটালটা আমি কি বলছি? জটিল সংখ্যা। দেখেন এটা জটিল সংখ্যা, অর্থাৎ ওই বক্সটা টোটালি জটিল সংখ্যা। আর ওই বক্সের মধ্যে দুইটা পার্ট আছে, একটা এ একটা আইবি। তাহলে এ একটা অংশ, বি একটা অংশ। দেখেন এটা স্বাভাবিক সংখ্যা আর আইবি কাল্পনিক সংখ্যা। তাহলে আমাদের কাছে যদি কখনো এরকম প্রশ্ন হয় জটিল সংখ্যার সংজ্ঞাটি লেখো, তাহলে আমি কি লিখতে পারবো? স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়। তাহলে যোগফল বা সমষ্টি এটা জটিল সংখ্যা, যেটা শুধুমাত্র আই, সরি এ, সেটা স্বাভাবিক সংখ্যা, আর যার সাথে আই গুণ সম্পর্কে আছে সে কাল্পনিক সংখ্যা। কারো কোনো প্রশ্ন আছে? এই যে তিনটা অংশ, অর্থাৎ দুইটা লাইন বুঝালাম, তিন চারটা অংশ বুঝালাম, কারো কোনো প্রশ্ন? না। আচ্ছা, পরবর্তীতে আমাদের একটা সংজ্ঞা আছে, দেখেন জটিল সংখ্যার সংজ্ঞা। আচ্ছা, জটিল সংখ্যার সংজ্ঞা কিভাবে আছে? সংজ্ঞা বলছে স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার যোগফলকে জটিল সংখ্যা বলা হয়। দেখেন আমরা ওই যে মাঝ অংশটা, অর্থাৎ এই যে ফরম্যাটটা ছিল, এখানেই কিন্তু আমরা বুঝে আসছি এটা স্বাভাবিক, এটা কাল্পনিক, যোগফল। তাহলে স্বাভাবিক আর কাল্পনিকের যোগফল আমাদের কি সংখ্যা? জটিল সংখ্যা। সংজ্ঞা নিয়ে আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা আছে, কারণ এই লাইন আমাদের বুঝলে এটা বোঝা যায়। পরবর্তীতে দেখেন বলা আছে আমরা জানি আই স্কোয়ার সমান -1। কিন্তু একটু বিষয় যদি আমি খেয়াল করি, এই যে আই স্কোয়ার সমান তো আমি -1 লিখছিলাম, কিন্তু আমরা আই স্কোয়ারের পরিবর্তে ধরে নেন আপনার কাছে আই আছে। তাহলে আই থাকলে তখন কি হতো? আমার একটা স্কোয়ার আর এক পাশে গেলে কি হয়? রুট হয়। তাহলে দেখেন এভাবে আসতো, -1-এর উপরে রুট হতো। কিন্তু এই যখন আমি -1-এর উপরে রুট দিলাম, ধরে নেন আপনার কাছে এক্স স্কোয়ার ছিল একটা অংশ, এক্স স্কোয়ার সমান √5 ছিল, 25 ছিল। আচ্ছা, 25-কে যদি আমি রুট করি, তাহলে এক্স স্কোয়ার যে অংশটা আছে, এক্স স্কোয়ারের মান কত আসে? 5 আসে। কারণ √25 করলে কি আসে? +-5। আমরা জানি যে রুট উঠলে প্লাস মাইনাস হয়, কিন্তু মনে রাখতে হবে আমাদের একটা কথা, রুট উঠলে প্লাস মাইনাস হয় তখনই যখন যে চলকের মান নির্ণয় হচ্ছে সেই চলকের পাওয়ার বিজোড় থাকে। এখানে দেখেন এক্স স্কোয়ারের সমান আছে কত? √25। তাহলে এক্স স্কোয়ার সমান +-5। তাহলে এক্স স্কোয়ার আছে, স্কোয়ার এখানে কত আছে? পাওয়ার 2 আছে। তাহলে পাওয়ার যদি 2 না থেকে 1 থাকতো, অর্থাৎ কিছুই থাকতো না, তাহলে কিছু না থাকলে আমরা জানি 1 আছে। যদি x⁻³ থাকতো তাহলে বিজোড় থাকতো। তাহলে যদি কখনো পাওয়ার বিজোড় হয় তাহলে এই প্লাস মাইনাস উঠবে না। অর্থাৎ যদি পাওয়ার বিজোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস থাকবে, আর যদি পাওয়ার জোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস থাকবে না। এক কথায়, তাহলে আমরা যে চলকের মান নির্ণয় করছি সেই চলকের পাওয়ার যদি জোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস হবে না, আর সেই চলকের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে রুট উঠলে প্লাস মাইনাস হবে। আচ্ছা, এবার এই জায়গাটা খেয়াল করেন,
আপনি যদি এই যে মাইনাস ওয়ানটা আছে এই মাইনাস ওয়ানটাকে যদি আপনি এভাবে চিন্তা করেন, এটা ধরে নেন একটা স্বাভাবিক অংশ আছে, এটা কিন্তু স্বাভাবিক অংশ নাই, কারণ মাইনাস আছে। রুট ওভারের মধ্যে যদি কখনো কোনো মাইনাস ক্যালকুলেশন করেন, তাহলে দেখবেন সেটা ম্যাথ ইরোয়ার আসে অথবা সিস্টেম ইরোয়ার আসে। এই কারণে একে আনে ক্যালকুলেশন করা যায় না। আচ্ছা, পরবর্তীতে আসেন। কাল্পনিক সংখ্যার নির্দেশক দেখেন ছোট হাতের আই, যে অংশটা আমরা আগে থেকেই বলে আসছি, কাল্পনিক সংখ্যার নির্দেশক সব সময় ছোট হাতের আই, এটা বড় হাতের আই আসে না। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম: জটিল সংখ্যার আদর্শ মান, জটিল সংখ্যার সংজ্ঞা, আমরা জানি আই স্কোয়ার সমান -1, কাল্পনিক সংখ্যার নির্দেশক ছোট হাতের আই। বলেন, এখানে কারোর কোনো প্রশ্ন আছে? আমার নেই। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। দেখেন মডুলাস। আচ্ছা, এই যে দুইটা দাগ দেওয়া আছে, দেখেন এই যে দুইটা দাগ, এই দুইটা দাগ, এই চিহ্নটা হচ্ছে মডুলাসের চিহ্ন। তাহলে মডুলাসের মধ্যে জেড আছে, এই জেডটাকে আমাদের একটা চলক হিসেবে ব্যবহার করছি, অর্থাৎ জেড হচ্ছে আমাদের চলক। তাহলে মডুলাস, জেড মডুলাস সমান রুট ওভারের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সূত্র। তাহলে মডুলাসের সূত্র কি পাইলাম আমরা? যে মডুলাস জেড মডুলাস সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ছিল কি মডুলাসের সূত্র, জেড মডুলাস। একইভাবে আমাদের আরেকটা অংশ আছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট দেখেন থিটা সমান ট্যান ইনভার্স অন বি বাই এ। তাহলে আমরা একটা মডুলাসের তথ্য পাইছিলাম, একটা আর্গুমেন্টের তথ্য পাইছিলাম, অর্থাৎ দুইটা সংজ্ঞা। একটা মডুলাস জেড মডুলাস সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আর্গুমেন্ট থিটা সমান ট্যান ইনভার্স ওয়ান বি বাই এ। তাহলে আমরা এই দুইটা অংশ পাইলাম। পরবর্তী অংশে যদি আমরা দেখতে চাই, তাহলে এই দুইটা অংশ বিপরীতে। বিপরীতে বলতে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। তাহলে দেখেন মডুলাস আর্গুমেন্টের পরে কি আছে। মডুলাসের উদ্দেশ্য। মডুলাসের উদ্দেশ্য বলছে ঋণাত্মক মানকে ধনাত্মক করা। দেখেন মডুলাসের উদ্দেশ্য ঋণাত্মক মানকে ধনাত্মক করা, অর্থাৎ কোন ঋণাত্মক মান ধনাত্মক হবে এই মডুলাসের মাধ্যমে। আরেকটা অংশ আছে আর্গুমেন্ট। আর্গুমেন্টের উদ্দেশ্য কোণের পরিমাপ প্রকাশ করা। তাহলে কোণের পরিমাপ কি আর মডুলাস আর্গুমেন্ট, মডুলাস কি, এই দুইটা জিনিস আমরা একটু দেখবো এখানে। আচ্ছা, দেখেন এই যে মডুলাস, জেড মডুলাস, আমরা মডুলাসের উদ্দেশ্য কি বললাম? এটা ঋণাত্মক মানকে ধনাত্মক করবে। সাপোজ ধরে নেন আপনার কাছে জেড মডুলাস সমান রুট ওভার 25 ছিল। তাহলে 25 যদি আপনার কাছে থাকে, তাহলে দেখেন এখানে এর পাওয়ার কত আছে? কিছু নেই বলতে 1 আছে। তাহলে জেড মডুলাস আমি যদি এই রুট ওভারটাকে ক্যালকুলেশন করি, তাহলে কি আসে? 5 আসে। 5 আসে, কিন্তু প্লাস মাইনাস হবে নাকি হবে না এখানে বলেন? প্লাস মাইনাস কি আসবে নাকি আসবে না? আসবে না। আচ্ছা, এখানে প্লাস মাইনাস। আচ্ছা, মাইনাস হলে তো আসবে না। যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে তো প্লাস মাইনাস হবে। সরি সরি। হ্যাঁ বলেন, বলেন আবার বলেন, আপনি যা বলছিলেন বলেন, সেটাই বলেন, যা নিজে মনে করবেন যা জানি ওইটাই সঠিক, ওইভাবে কথা বলতে হবে। আমি যা জানি ওটাই সঠিক, বলেন। মাইনাস হলে যদি পাওয়ার যদি মাইনাস হয় হ্যাঁ, তাহলে তো পাওয়ার আপনার মাইনাস না, পাওয়ার মাইনাস না, পাওয়ার জোড় আর বেজোড়। জোড় আর বেজোড়, সরি হুম, সরি, পাওয়ার যদি বেজোড় হয় তাহলে তো হ্যাঁ, আপনার প্লাস মাইনাস আসবে। আসবে। আর জোড় হইলে প্লাস মাইনাস আসবে প্লাস না। মাইনাস আসবে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তাহলে দেখেন আমার এইখানে জেটের পাওয়ার কি আছে? কিছু নাই, তাহলে আমি 1 আছে তার পাওয়ার। এখন 1 যখন আছে, তাহলে রুট উঠলে আমার কি হবে? প্লাস প্লাস মাইনাস মাইনাস আসবে। 5 হবে। কিন্তু দেখেন +-5 আমার কিন্তু আসছে, আমি লিখছিও। কিন্তু এখানে আমার কি আছে? মডুলাস আছে। এই যে দুই পাশে দুইটা দাগ, এর তথ্য কি বলছিলাম? মডুলাস। এই মডুলাসের উদ্দেশ্য এখানে লেখা আছে যে ঋণাত্মক মানকে ধনাত্মক করা। তাহলে এর কাজ হচ্ছে ঋণাত্মক কোনো অংশ আসলেই তাকে ধনাত্মক করব। তাহলে দেখেন তো, এই জেড মডুলাসের আমার মান দুইটা, একটা হচ্ছে +5 আর একটা কি? -5। তাহলে এটাও একটা মডুলাস,
আবার জেড মডুলাস এর অংশটা দেখেন -5, এটাও একটা মডুলাস। তাহলে আমরা বলছি কি, আমার যে ঋণাত্মক অংশ সেটা ধনাত্মক হয়ে যাবে, তাহলে এটা দেখেন প্লাস। তাহলে মডুলাসের কারণে এটা কি হয়ে যাচ্ছে, প্লাস। তাহলে তখন আমি এই প্লাস মাইনাস আর এখানে দিব না, মনে থাকবে। কারণ যদি কখনো মডুলাস থাকে সেই চলকের সাথে, তাহলে সেই চলকের পাওয়ার জোড় হোক আর বিজোড় হোক, আমি প্লাস মাইনাস সামনে দিব না রুট উঠায়। ঠিক আছে, কথাটা কি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আপনারা প্রশ্ন করলে আপনাদের উপকার হবে, কারণ আপনার যে প্রশ্ন সেটা থাকতেই পারে অনেকের, কিন্তু প্রশ্ন না করলে আপনি ক্লিয়ার হবেন না। যত প্রশ্ন করবেন তত আপনি ক্লিয়ার হবেন কনসেপ্টটা। আচ্ছা, তাহলে আমরা একটা অংশ পাইলাম মডুলাস। এবার যদি আমি আর্গুমেন্ট আর্গুমেন্ট পার্টে যাই, আর্গুমেন্টকে কি বলছিল, আর্গুমেন্টের উদ্দেশ্য হচ্ছে কোণের পরিমাপ প্রকাশ করা। আচ্ছা, এই আর্গুমেন্ট দেখেন এটাকে কি দ্বারা প্রকাশ করছি আমরা, থিটা দ্বারা। থিটা, এই থিটা আমরা কোথায় পড়ছি মনে আছে? এই থিটা আমরা কোথায় দেখছি বা পড়ছি এর আগে? ওই 9 10-এ ক্লাস করার সময়। 9 10-এ ওটা ত্রিকোণমিতির অঙ্ক, 9-10 ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। হ্যাঁ হ্যাঁ। ত্রিকোণমিতির অঙ্ক। তাহলে এই ত্রিকোণমিতিতে আমরা এটা পড়তাম এভাবে। দেখেন, এই যে অংশটা কোণ, একটা কোণ, এই কোণকে আমরা ধরে নেন এটা 45 ডিগ্রি, একটু কম বেশি হয়েছে, তারপর ধরে নাও 45, ধরে নিচ্ছি আমরা 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এরকম বলতাম যে থিটা সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই যে অংশটা, এই কোণের পরিমাপ প্রকাশ করা। তাই দেখেন বলছিলাম যে এই মডুলাস আর্গুমেন্ট, মডুলাস হচ্ছে ঋণাত্মক মানকে ধনাত্মক করা, আর আর্গুমেন্টের কাজ হচ্ছে কি, কোণ এর পরিমাপ প্রকাশ করা। ঠিক আছে, তাহলে এই যে অংশটা আমরা দেখলাম, এটা নিয়ে আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন আমরা এর পরবর্তী স্যার অংশে যাই, দেখেন স্যার হ্যাঁ বলেন। স্যার, আমি তো কিছুক্ষণ আগে অ্যাড হয়েছি, এখন তো আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নেই। আপনি এই আমার যে ক্লাস আমি এই মানে এখন যেটা নিচ্ছি টোটাল প্রথম থেকে, এটা রেকর্ডিং আপনি পেয়ে যাবেন, আপনার গ্রুপেও এটা লিংক যাবে, এবং আজ থেকেই ক্লাসটা শুরু হয়েছে। ঠিক আছে, মনে হয় না অসুবিধা হবে। আর তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, আপনি ভিডিওটা দেখবেন, ধরে নেন এই এই যেখান থেকে আপনি ক্লাস করছেন এখান থেকে তো আপনি কোড পাচ্ছেনই, আর যতটুকু হয়ে গেছে আপনি এটা রেকর্ডিংটা পাওয়ার সাথে সাথে আপনি এই রেকর্ডিংটুকু দেখবেন। ঠিক আছে, আপনি আমাদের সাথে কোথা থেকে জয়েন্ট হয়েছেন? আমি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। জি। আচ্ছা আচ্ছা, জি। ধন্যবাদ। আপনি আমাদের অনেক অনেক দূর থেকে আছেন, আমাদের সাথে আরো একজন আছে সম্ভবত। কারণ কারণ স্যার, মানে আমি অনার্স ফার্স্ট ইয়ারে যে মানে মানে প্রাইভেট পড়ছি, হ্যাঁ। আচ্ছা তারপরেও আমি আপনার ক্লাসগুলো মানে আমি আর কি মানে দেখছি তো, মানে অনেক সুন্দর করে পড়াইছে তো, অ্যাড হইলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কোন ক্লাস দেখে আসছেন, আমাদের আমাদের এই কোচিং এর ভিডিও দেখে আসছেন? জি জি। আচ্ছা জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওয়েলকাম। দেখেন তাহলে আমরা এই যে অংশটা দেখছিলাম এখানে, তাহলে আমরা মডুলাস এবং আর্গুমেন্টের যে অংশটা পড়ছিলাম, তাহলে এখান থেকে আমরা এ পর্যন্ত আসছি। এখন দেখেন আমি একটু কয়েকটা উদাহরণ দিব। ধরে নিন আপনার কাছে অঙ্ক আছে 4+3i। আচ্ছা, এই যে 4+3i, এটা একটি কি সংখ্যা? আপনাকে প্রশ্ন করা হলো এটি একটি কি সংখ্যা, আপনি কি বলবেন? জটিল সংখ্যা। জটিল সংখ্যা। জটিল সংখ্যা। আপনি কিভাবে বুঝলেন? আই রইছে আই রইছে। অবশ্য যদি, সংখ্যার সাথে। হ্যাঁ, যদি আপনার না থাকতো আই, ধরে নেন এখানে 4+3 থাকতো, তাহলে এটি কি সংখ্যা হতো? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক ঠিক সংখ্যা। তখন সংখ্যা। কিন্তু আমি 4+3 লিখতাম না, তখন আমি কি লিখতাম, 4 আর 3 7 সাত। লিখতাম। সাত। হ্যাঁ, তাহলে আমার আই থাকলেই, আই না থাকলে কিন্তু আমি আবার কাল্পনিক জটিল বলতে পারবো না। ধরে নেন সাপোজ আমার কাছে এভাবে আছে 3+4a,
তখন কিন্তু আমি তাকে আবার বলবো না যে এটি একটি একটি জটিল সংখ্যা, কারণ আমি তো জানি না যে কাল্পনিক সংখ্যার নির্দেশক। আমি কাল্পনিক সংখ্যার নির্দেশক হিসেবে কাকে জানি? আই কে জানি। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। এইবার এইরকম প্রশ্নের উত্তর দিবেন, প্রশ্নের উত্তর দিলে ভালো লাগবে সবার। অর্থাৎ আমিও যে ক্লাস করাচ্ছি, আপনাদের নিচ্ছি, মানে আমি যে আপনাদের কি শিখাতে পারলাম সেটার ফিডব্যাকটা আমিও পাবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে যারা রেসপন্স করছেন। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে করি, ধরে নেন 1 + i√3। বলেন এখানে এর মান কত? এখানে এর মান কত আছে? ওয়ান বির মান √3। √3। আচ্ছা, যদি এভাবে থাকে -8 -6i, তাহলে এই অংশে এর মান কত, বির মান কত? এ হলো -8 -8 আর এর বি মান, হলো এ আর বি হচ্ছে 6। না, -6। না না হ্যাঁ -6, হ্যাঁ। দেখেন, আমি মাইনাস। বির মানটাকে কিভাবে পড়বো জানেন? বির মানটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি আই এর সহগ। বির মানটাকে বোঝানোর জন্য আমি কি বলছি? আই এর সহগ। কিন্তু মূলত কিন্তু আই এর সহগ না। আই কি কাল্পনিক সংখ্যার নির্দেশক। তাহলে আমি যদি বলি, বোঝানোর জন্য আপনাদেরকে যদি বলি, বা আপনারা বোঝার জন্য যদি মানে শুনতে থান, তাহলে আমি তখন কি বলছি? আই এর সহগ হচ্ছে বি। আচ্ছা, তাহলে এই যে অংশটা, দেখেন একে কিন্তু a+ib আকারে লেখা যায়, কারণ আমরা, আপনাদের আর তো আবার প্রশ্ন থাকতে পারে, আমরা তো জটিল সংখ্যার আদর্শ মান শিখছিলাম a+ib, তাহলে আপনি কেন এখন মাঝে মাইনাস দিয়ে বুঝাচ্ছেন? দেখেন একে প্লাস আকারে লেখা যায় কিভাবে? -8 প্লাস i -6। এটা কি লেখা যায়? দেখেন তো, এই মাইনাস আর এই প্লাস গুণ করে সেই প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে -8 প্লাসে মাইনাসে -i6। তাহলে সেই আগের লাইন ফিরে আসে। জি। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে মোটামুটি একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো, জটিল সংখ্যা কেমন আর জটিল সংখ্যা কিভাবে আসতে পারে। বলেন এখান থেকে আর কারো, কেউ এই ধরনের কোনো প্রশ্ন করবেন এই যতটুকু আমি বুঝাইলাম? তিশা ম্যাম, আপনি টোটালি মনে হয় এখনো পর্যন্ত কোনো প্রশ্ন করেননি, কোনো উত্তর দেননি। আপনি বুঝতে পারছেন তো? আচ্ছা, জি পরবর্তীতে ভাইয়া যান। বুঝতে পারতেছি। আচ্ছা, ঠিক এর আছে, মান ধন্যবাদ। কি প্লাস মাইনাস মানে এরকম আসতে পারে, মানে মাইনাসও আসতে পারে এইটের হ্যাঁ, এই -8 এর মতো? হ্যাঁ, হ্যাঁ, মাইনাস আসতে পারে, কোনো সমস্যা নাই। এখন দেখেন, একটু অন্যভাবে যদি অঙ্কটা আসে, এত সময় পর্যন্ত সরাসরি ছিল। এবার দেখেন, ধরে নেন আপনার আসছে -3 প্লাস √, -16, 16 না, ধরে নেন 4। আচ্ছা, এখানে এর মান কত? -3। -3 -3। বির মান কত? -2। কেন -2? ক্যালকুলেটর আছে কারণ কারোর টু হাতে? ক্যালকুলেটর জি আছে কাছে? কারোর ক্যালকুলেটর আছে? আজকে ক্যালকুলেটর নিয়ে আসি নাই। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আমরা যদি কখনো এই যে এই অংশটা এখানে আছে না, এই রুট আছে না, রুটের মধ্যে যদি কখনো -4 লিখি, আগামী দিন থেকে প্রত্যেকে ক্যালকুলেটর রাখবেন, আগামী দিন কিন্তু ক্যালকুলেশন হবে। জি √, অবশ্যই। -4 যদি কখনো দেন, সেটা আসবে ম্যাথ ইরোয়ার অথবা সিস্টেম ইরোয়ার, সম্ভবত ম্যাথ ইরোয়ারই আসবে। তাহলে ম্যাথ ইরোয়ার যদি আসে, অর্থাৎ ম্যাথ আপনার ভুল হচ্ছে, তাহলে এই অংশটা আপনার সঠিক নাই, অর্থাৎ এটা কাল্পনিক সংখ্যা। দেখেন এখান থেকে কিভাবে হয়, মনে রাখবেন, আপনার পাঠেতে আসে এরকম √4। এটি একটি কি সংখ্যা? আপনি কি লিখবেন? এটি দেখেন, 4 কে কিন্তু রুট করা যায়, তাহলে 2 হয়, কিন্তু আবার মাইনাস রয়ে গেছে ভিতরে, তাহলে ওই মাইনাসের জন্য আপনি রুট করতে পারবেন না। তাহলে যদি কখনো কোনো রুটের মধ্যে নেগেটিভ মান থাকে,
তাহলে তাকে বলা হয় কাল্পনিক সংখ্যা। তাকে কি বলা হয়? কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাটা কেমন হবে সেটা আমরা একটু দেখি, কিভাবে আমরা একে আই তৈরি করব সেটা আমরা দেখব। তাহলে আমার কাছে এটা আছে, দেখেন -3 প্লাস √, -4 ইন্টু 1। আমরা একটা তথ্য জানি, আমাদের কাছে যে ডিজিট থাকে অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মে যে ডিজিট থাকে তার সাথে একটা ওয়ান গুণ সম্পর্কে থাকে, একটা ওয়ান ভাগ সম্পর্কে থাকে। সব সময় একটা ওয়ান গুণ সম্পর্কে থাকে, একটা ওয়ান ভাগ সম্পর্কে থাকে। তাহলে ওয়ান দেখেন গুণ সম্পর্কে থাকলেও কোনো ভ্যালু নাই, আবার ভাগ সম্পর্কে থাকলেও কোনো ভ্যালু নাই, আমরা একে ধরতে পারি। তাহলে আমি -4-এর সাথে ওয়ান গুণ করলে কত হবে? -4ই হয়। তাহলে -1 সরি হ্যাঁ। ওয়ানের সাথে, হ্যাঁ, আমি -4 গুণ করলে কি কত হয়? -4 হয়। জি। কিন্তু দেখেন আমি এটা করা মানে আমার তো আগেই যা আছে তাই করছি, দরকার নেই এইখান থেকে আমি মাইনাসটা রাখবো না। আমি একে প্লাস তৈরি করে দেবো, মনে মনে প্লাস ধরলাম, আর মাইনাস হুম। এটাকে মাইনাস ধরলাম। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন তো আপনি, -1 আর +4, -1 আর +4 গুণ করলে কি হয়? প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 1 = 4। তাহলে কত হচ্ছে? সেই -4 ফিরে আসে। হ্যাঁ। কিছুক্ষণ আগে আমরা শিখছি দেখেন i² সমান -1। তাহলে আমরা একে কি এভাবে লিখতে পারবো? -3 প্লাস √4 ইন্টু -1-এর জন্য কি লিখতে পারবো? i²। ঠিক আছে, বুঝতে পারলেন? ও। তাহলে i² কেন হলো? -1-এর জন্য, কারণ আমরা জানি i² সমান -1 হবে। ঠিক আছে, এখন দেখেন তো, এই যে -3 ছিল, আমি -3 রাখছি, প্লাস এখানে কত আছে আমার? 4। এখানে উপরে রুট আছে, আবার i² উপরেও রুট আছে। তাহলে 4 কে রুট করলে কত হয়? 2 হয়। আর স্কোয়ার আর রুট কি উঠে যায়, তাহলে এখানে কি থাকে? আই থাকে। দেখেন তো আমার a+ib চলে আইছে। জি। আচ্ছা, বুঝতে পারছেন? ডিটেলস আমরা আলোচনা জি। করব, এখন থেকে এটা নিয়ে আলোচনা হবে আমাদের এই অধ্যায়টা নিয়ে। এবং দেখবেন আরো একজন টিচার আপনার বিজনেস ম্যাথে ক্লাসে ঢুকবে, দেওয়া আছে হয়তোবা মাহফুজ স্যারের ক্লাস, আমরা ক্লাস পাবো। আর বিভিন্ন ডিপার্টমেন্টে তো যেভাবে যা ক্লাস আছে সবগুলো ক্লাস তো আছেই। তাহলে একটু কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, আমি কিছুই বুঝি নাই। আপনি কিছুই বোঝেননি? আচ্ছা, আপনি লাস্টের দিকে জয়েন্ট হয়েছেন তো, আপনি মূলত প্রথম অংশটাই বুঝেননি, ঠিক আছে, এই কারণে আপনার জি এটা স্যার। সমস্যা হয়েছে। আহ, আমাদের জি। ক্লাস আজকে প্রায় শেষ। আপনি, আমি তো এটার অধ্যায়টা ক্লাস নেব, অসুবিধা নেই। এটা আপনি আগামী দিন ক্লাসে আসার আগেই, আগামী ক্লাসে আমার ক্লাস জয়েন করার আগে আপনি এই ভিডিওটা একটু দেখে আসবেন, রেকর্ডিংটা দেখবেন, আপনি আশা করি বুঝতে পারবেন। আর যদি না বুঝতে পারেন নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। আচ্ছা, 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 আর কেউ কোনো প্রশ্ন করবেন কোনো ধরনের? আমাদের ক্লাস আজকে শেষ মূলত, আমাদের যে ক্লাস ছিল সেই ক্লাসের টপিকস আজকে শেষ। আমরা আগামী দিন এখান থেকে শুরু করব, কিন্তু আরেকটু বলে নি, এই যে অধ্যায়টা আমরা করছি এখানে আমাকে কি কি করতে হবে। এখানে আমাকে মূলত 5টা অঙ্ক করতে হবে। প্রথমে আসবে মডুলাস আর্গুমেন্ট, পরবর্তীতে আসবে a+ib আকারে প্রকাশ, পরবর্তীতে অমূলদ সংখ্যা প্রমাণ, পরবর্তীতে আসবে বর্গমূল, তারপরে ঘনমূল। তাহলে আমরা কি কি পাইলাম? বর্গমূল, ঘনমূল, a+ib আকারে প্রকাশ, মডুলাস আর্গুমেন্ট, আর অমূলদ সংখ্যা প্রমাণ। এই 5 প্রকার অঙ্ক আমাদের এখান থেকে শিখতে হবে। আমরা এখান থেকে মিনিমাম আমাদের যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই ফাইনাল পরীক্ষায় আমাদের মিনিমাম 5 অঙ্ক আমরা পাবো, অর্থাৎ মার্কসের অঙ্ক আমরা পাবো। 5 থেকে সর্বনিম্ন 5, সর্বোচ্চ 8 বা 9 আমরা পেতে পারি। হ্যাঁ, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই অঙ্কটা করছি। তাহলে সর্বনিম্ন আমরা 5-এর জন্য শিখছি, সর্বোচ্চ 9-এর জন্য শিখছি অধ্যায়টা। এবং যদি ভালো আরো যদি মার্কস আসে তাহলে তো ভালো, কিন্তু আসলে 10-এর বেশি আসা সম্ভব না, 9-10-এর বেশি একটা অধ্যায় থেকে। ঠিক আছে, কেউ কোনো প্রশ্ন করবেন? আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন এখানে যারা জয়েন্ট আছেন? তাহলে প্রত্যেকে ভালো থাকবেন আগামী ক্লাস পর্যন্ত। আবার কথা হবে আপনাদের সাথে, দেখা হবে বলা যাবে না। তাহলে আগামী দিন আবার কথা হবে আপনাদের সাথে, আমার যে ক্লাস আছে।
ধন্যবাদ। আর আপনারা একটা বিষয়ে খেয়াল রাখবেন, টাইমটাকে মেনটেন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি যে ক্লাসগুলো নিচ্ছি বা আমার কোচিং এর যে ক্লাসগুলো হবে, টাইমলি টিচার আসবে দেখবেন, তাহলে আপনিও টাইমলি জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এই কোচিং এর সাথে যুক্ত হওয়ার জন্য। চেষ্টা করবেন আমাদের সার্ভিস যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবীকে আমাদের এখানে জয়েন করাবেন, এতটুক দাবি আপনাদের প্রতি। ঠিক জি আছে, অবশ্যই। ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন। সবাই, অবশ্যই।